সিবিআই এর চার্জশিটে, তৃতীয় চার্জশিটে কার্যত কোন অঙ্ক কাজ করলো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কেন বলছি আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা দেখতে পাচ্ছি চার্জশিটে দিয়েছে সিবিআই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় কে? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনেক তো অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে সারা কলকাতা, সারা ওয়েস্ট বেঙ্গল, সারা দেশে, কিন্তু কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়? স্পেসিফিক করে সবার পরিচয় দিলেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়টা লিখতে কি সিবিআই ভুলে গেল? কারণ কেন আমরা দেখলাম লিপস অ্যান্ড বাউন্সে কাজ করে কালীঘাটের কাকু, তার পরিচয়টা পর্যন্ত দেওয়া হয়েছে, সেই লিপস অ্যান্ড বাউন্সের মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পরিচয় দিতে কোথায় ঠেকলো বা কোন অঙ্ক কাজ করলো? কি ব্যাপার এই মুহূর্তে দাঁড়িয়ে, কোন রাজনৈতিক অঙ্ক কি চলছে? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। সব থেকে এই মুহূর্তের বড় প্রশ্ন আজকের দিনে, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক করে পরিচয় দিতে সিবিআই এর কোথায় আটকালো? সিবিআই এর কাছে কোন অঙ্ক কাজ করলো স্যার? দেখো, যে কোনো যুক্তিপূর্ণ মানুষের কাছে কিন্তু আজকে তৃতীয় যে চার্জশিট সিবিআই দিয়েছে দুর্নীতি মামলায়, শিক্ষক দুর্নীতি মামলায়, একটা অত্যন্ত হতাশাজনক চার্জশিট। এই কারণেই বলছি, সিবিআই ধরে ধরে লিখছে, ওই চার্জশিটে উল্লেখ করছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার নাম মানে পরিচয় দেয়নি, 15 কোটি টাকা দাবি করেছিল। তিনি তৎকালীন শিক্ষামন্ত্রীর সাথে তার দ্বন্দ্ব হয়েছিল। তিনি যদি টাকা না পান তাহলে চাকরি প্রার্থীদের মানে চাকরি নিয়োগ বন্ধ করে দিবেন, প্রয়োজনে পোস্টিং দিতে পারেন, বা পুলিশকে দিয়ে মানে অ্যারেস্ট করিয়ে দিবেন। এইরকম একটা প্রভাবশালী অভিষেকের যে নাম আছে, তাকে সত্যি সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? যে প্রভাবশালী মানে যদি সিবিআই সঠিক হয়, যদি অন্য কোনো কারণে সিবিআই প্রভাবিত না হয়ে থাকে, তাহলে সিবিআই নিজে লিখছে এই কথাগুলো যে 15 কোটি টাকা চেয়েছিল দুর্নীতি টাকা, নিয়োগ দুর্নীতি থেকে, যদি না দেয় তাহলে পোস্টিং, খারাপ জায়গায় পোস্টিং করে দেওয়া, পুলিশকে দিয়ে এফআইআর করে দেওয়া, অথবা বলা যায় যে আরো আরো উদ্যোগগুলো কথা বলা আছে। যে প্রশ্নটা আমরা রাখতে চাইছি, এরকম একটা প্রভাবশালী নাম সিবিআই জানার পরেও সিবিআই তাকে অ্যারেস্ট করলো না, সিবিআই তাকে ছেড়ে রেখেছে। যে এতটা মানে যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে বিবাদে লিপ্ত হয়েছিল, সে কত বড় প্রভাবশালী হতে পারে? মনোমালিন্য সিবিআই লিখছে, এটা আমি আর তুমি বলছি না। তাহলে তো যে কোনো একটা মানে যুক্তিপূর্ণ মানুষ, যে কোনো একজন রাজনীতি বিশ্লেষক প্রথম প্রশ্নটা তুলবে যে এইরকম একটা প্রভাবশালী অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে কে আমরা জানি না, সিবিআই তার নাম তার পরিচয় দিচ্ছে না, তাহলে ওইরকম একটা প্রভাবশালী লোককে মানে অ্যারেস্ট না করে তদন্ত কি করে চালালো? পরিচয় দিতে সিবিআই ভয়ও পেতে পারে, এতটাই প্রভাবশালী সিবিআই, তাই হয়তো পরিচয়টা লিখেনি। তা যদি বলো তুমি ভয় পেয়ে থাকে, তাহলে বলবো সিবিআই কে উঠিয়ে দেওয়া উচিত। তুমি প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি হবে, তুমি প্রধানমন্ত্রী মানে পার্সোনাল দপ্তরের অধীনে, পার্সোনাল দপ্তরের অধীনে এত সর্বোচ্চ পর্যায়ে আছো, তোমাকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, তোমার পেছনে আছে কলকাতা হাইকোর্ট, বিচার ব্যবস্থা আছে। তোমার মনে থাকতে পারে যে অমৃতা সিনহা থেকে শুরু করে বিচারপতি, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা থেকে শুরু করে একের পর এক বিচারপতিরা বারবার প্রশ্ন তুলেছিলেন যে মানে কেন সিবিআই সর্বোচ্চ পর্যায়ে তদন্ত নিয়ে যাচ্ছে না, মাথারা কেন ছাড়া। তুমি আজকে আমি তোমায় বলছি, তৃতীয় দফায় যে চার্জশিট আজকে মানে পেশ করেছে, যেটা প্রকাশ্যে এসছে, সেখানে সিবিআই নিজেই বারবার মানে বলছে যে কিভাবে টাকা লুট হয়েছে, মানে অর্গানাইজ ক্রাইম হয়েছে ভাগ, সেখানে মানে 6.5 লক্ষ টাকা করে মানে চাকরি প্রার্থীকে দিতে হয়েছে। যারা দিয়েছে তারা নিশ্চয়ই মানে সাধারণভাবে ব্যর্থ, যারা অর্থাৎ যারা অযোগ্য, এই অযোগ্যদেরকে নিয়ে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা চলছে। ফলে আগামী দিনে যারা মানে পড়ছে সেই সমস্ত স্কুলে, তাদের ভবিষ্যৎ অন্ধকার। সবচেয়ে গরিব মানুষগুলো সরকারি স্কুলে পড়ে। ফলে ফলে আমি তোমায় বলছি, কেন ভয়ের কথা বলছি এখানেই স্যার, আপনাকে একটা কথা বলবো, ইডি যখন চার্জশিট পেশ করেছিল, সেখানে রীতিমতো ইডির তথ্যেও লেখা ছিল এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা কিন্তু কোথাও কুণ্ঠাবোধ করেনি এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখতে। এই যে লিপস অ্যান্ড বাউন্সের মালিক,
সেখানে এমপি কথাটা নাকি সরানোর জন্য অমৃতা সিনহার এজলাসে এটা নিয়েও কথা হয়েছিল। কিন্তু আমি বলছি সিবিআই তাহলে এইটুকু এমপিও লিখে দিতে পারতো। মানে সেটাই তো বিস্ময়। মানে সবচেয়ে বড় কথা, সিবিআই নিজে লিখছেন, তার প্রভাব কোথায়? ওই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নানা পর্বের যে প্রভাব, সেই প্রভাবশালী একজন ব্যক্তিকে অ্যারেস্ট না করে ছেড়ে রেখেছে সিবিআই। কোন অঙ্ক কাজ করলো? দেখো, একজন রাজনীতি বিশ্লেষক হিসাবে আমার মনে হয় যে প্রশ্নটা বিচারপতিরা বারবার তুলেছেন আদালতে, যে কেন সর্বোচ্চ পর্যায়ে যারা এই অর্গানাইজ ক্রাইম, এটা তো একেবারে বসে সিদ্ধান্ত নিয়ে এই মানে গরিব মানুষকে লুট করা হয়েছে, টাকা লুট করা হয়েছে, মেধার সাথে কম্প্রোমাইজ করা হয়েছে। এবং তুমি জানো যে মন্ত্রিসভা পর্যন্ত একটা সিদ্ধান্ত নিয়েছিল অযোগ্যদের রক্ষা করার জন্য অতিরিক্ত পদ তৈরি করার। ফলে বুঝতেই পারছো, একটা অর্গানাইজ ক্রাইম, এটা একদম সর্বোচ্চ মাথা আছে এর পেছনে। ফলে সর্বোচ্চ মাথা পর্যন্ত কিন্তু সিবিআই এই তৃতীয় চার্জশিটেও ঢুকলো না। তাহলে বুঝতে হবে তোমাকে যে কোনো একটা জায়গায় পলিটিক্যাল একটা সমীকরণ কাজ করছে, যে একটা খেলা কাজ করছে। মানে এটা বিজেপির তরফ থেকে বা তৃণমূল তরফ থেকে যতই ডিনাই করা হোক, যে কোনো একটা যুক্তিপূর্ণ মানুষ এই প্রশ্নটা তুলবে যে যিনি এত প্রভাবশালী, মানে তার পরিচয়টা তুমি সবার পরিচয় দিলে তৃতীয় চার্জশিটে। সুজয় কৃষ্ণ ভদ্র থেকে শুরু করে, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে, প্রত্যেকের নামের পাশে তুমি কুন্তল থেকে শুরু করে, শান্তনু থেকে শুরু করে সবার, মানে আমার সেইটাই প্রশ্ন। তাহলে কোনো একটা রাজনৈতিক সমীকরণ কাজ করছে যে এই ধরনের মানুষকে ধরা যাবে না, এই ধরনের মানুষকে বাইরে রেখেই তদন্ত যা হলো হলো, এবার শেষ করে দাও। এই এই জায়গাটাইতে আমার প্রশ্ন যেটা, সেটা হলো যে মানে দেখো, মানে রাজনৈতিক সমীকরণ না থাকলে আদালতও নিশ্চয়ই, আমার ধারণা যে বারবার বলে বলে ফার্স্ট্রেটেড হয়েছিল আদালতের বিচারপতিরা যে কেন সিবিআই সর্বোচ্চ পর্যায়ে তদন্ত নিয়ে যাচ্ছে না। এবং আমরা আমাদের অভিজ্ঞতায় তুমি দেখো, তুমি যদি মানে কয়লার কেলেঙ্কারি দেখো, মাথা ধরা পড়লো না। তুমি গরুর কেলেঙ্কারিতে দেখো, মাথা ধরা পড়লো না। তার আগে তুমি যদি সারদা ইস্যুতে দেখো, সবাই জানে যে টাকা কোথায় গেছে, কিভাবে গেছে, লুট হয়েছে সারদার, মানে গরিব মানুষের টাকা। সিবিআই দেখো মাথায় ধরতে পারলো না। তুমি আবার মানে পরবর্তী পর্যায়ে যতগুলো দুর্নীতি, এমনকি তোমায় আমি বলছি খাদ্য কেলেঙ্কারিতে, সত্যি কি জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তিনি জেল খেটেছেন। সত্যি কি জ্যোতিপ্রিয় নিজের জন্য, বা জ্যোতিপ্রিয় পর্যন্ত, নাকি এটা আরো পর্যায়ে গেছে? এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর আমরা পেলাম না। এখানেই কিন্তু বারবার প্রশ্ন আসছে যে সর্বভারতীয় স্তরে, মানে অল ইন্ডিয়া যে জোট, যেটাকে ইন্ডিয়া জোট বলছি কংগ্রেসের নেতৃত্বে, সেটাকে বারবার তৃণমূল কংগ্রেস ঘেঁটে দিচ্ছে, নানা ইস্যুতে ঘেঁটে দিচ্ছে। আবার উল্টো দিকে আমরা এখানে দেখছি যে বাম কংগ্রেসদেরকে আটকে রাখবার জন্য কিছুটা, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনো হয়তো বিজেপি সেইভাবে গড়ে ওঠেনি, এখনো হয়তো আরএসএস মনে করছে যে পশ্চিমবাংলায় যারা যিনি শাসন করছেন তিনি এখনো দুর্গা। ফলে শেষ বিচারে হয়তো মানে দেখো, অরবিন্দ কেজরিওয়াল ধরা পড়লো, তার থেকেও প্রাইমারি এভিডেন্স অনেক লোকের আছে এখানে। এখানে হেমন্ত সোরেন ধরা পড়লেন, এখানে মাথা পর্যন্ত কিন্তু তদন্ত একটাও এগোলো না। এবং সেখানেই কিন্তু বারবার প্রশ্ন আসছে, তাহলে দুটো কাজ করতে পারে, যে এখানে তৃণমূল কংগ্রেস যেহেতু সর্বভারতীয় স্তরে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটটাকে ঘেঁটে দিচ্ছে, ফলে নরেন্দ্র মোদীর রাজনৈতিক সুবিধে কিছুটা হচ্ছে। নালে আরেকটা কাজ হতে পারে, নরেন্দ্র মোদীরা মনে করছেন যে পশ্চিমবাংলায় বিজেপি এখনো গড়ে ওঠেনি সেইভাবে, এখনো ধাক্কা দিতে পারবে না যেমন দিল্লিতে দিল। ফলে সেই কারণে তারা ওয়েট অ্যান্ড ওয়াচ করছেন। আর সেই কারণেই একটা রাজনৈতিক যে সম্পর্ক, একটা সূক্ষ্ম নানা স্তরীয় সম্পর্ক, সেটা কিন্তু বজায় রাখছে। হয়তো সেই কারণেই সিবিআই বা ইডি তদন্তের একেবারে কিনারা নেই। এবং আজকে যদি তৃতীয় চার্জশিট তুমি দেখো, তাহলে তুমি লক্ষ্য করবে কোনো দিশা নেই, মানে কোনো ডাইরেকশন তুমি কিন্তু পাচ্ছ না। ফলে দিনের শেষে এই শুধু নাম, এই প্রশ্নটা আসবে। তৃণমূল তরফ থেকে কিছু কিছু লোক এখনই বলতে শুরু করেছেন যে নামটা দিয়ে, মানে বিশেষ করে মানে একজন লয়ার, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লয়ার যিনি, তিনি তো প্রেস বিবৃতি করে দিয়ে, সঞ্জয় কি জানি, সঞ্জয় বসু বলেছেন, সঞ্জয় বাবু পর্যন্ত বলেছেন যে এটা মানে কালিমা লিপ্ত করার জন্য। তাহলে কি শেষ পর্যন্ত ওই নামটা দিয়ে একটু ভয়ে ভয়ে রাখবো, মানে একটা মানে ভয় তৈরি করব?
তাহলে কি শেষ পর্যন্ত মানে দেখো মানে লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হয়েছে, গরিব মানুষগুলো টাকার বিনিময়ে চাকরি নিতে বাধ্য হয়েছে, চাকরি নেই, চাকরি বিক্রি হয়েছে, পাহাড় প্রমাণ টাকা 50 কোটি টাকার উপর পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে পাওয়া গেছে, বিপুল টাকার লেনদেনের কথা বলা হয়েছে। তোমার মনে থাকতে পারে একের পর কুন্তল টুন্তলরা বা তার আগে যারা ধরা পড়েছিলেন অনেকেই কিন্তু বলেছেন যে এইটা মানে 100 কোটি টাকার মতন লেনদেনের ব্যাপার আছে। আমি বলছি সিবিআই যে চার্জশিটে উল্লেখ করেছে তাতে 15 কোটি টাকা চেয়েছিলেন এই অভিষেক, যে অভিষেকের কথা হচ্ছে 15 কোটি টাকা চেয়েছিলেন, টোটাল 100 কোটি টাকা, 2000 চাকরি বিক্রির পরিকল্পনা ছিল, তাতে 20 পার্থ, 20 মানিক, 20 অভিষেক, এইরকম ভাবে ভাগ করে বাকি 40 নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার একটা পরিকল্পনা ছিল। দেখো মানিক তো তাও জেলে গেছে, পার্থও জেলে আছে, কুন্তল জেলে গেছে, শান্তনুও জেলে গেছে। তাহলে একটা নামই তুমি যদি দেখো যে নামের সাথে 15 কোটি টাকা চাওয়া, 15 টাকা না পেলে তাদেরকে শাসানো হয়েছে যে তাদেরকে হয় দূরে পোস্টিং দিয়ে দিবে, নাহলে পুলিশকে কাজে লাগিয়ে অ্যারেস্ট করিয়ে দিবে, না হলে নিয়োগ বন্ধ করে দিবে। এইরকম প্রভাবশালী একজন ব্যক্তির নাম আছে, কিন্তু উনি জেলে যাননি। খুব গুরুত্বপূর্ণ বিষয় নাকি, বিচার ব্যবস্থাকে ভয় দেখিয়ে সেখানেও একটা রায় আদায় করার কথাও বলা হয়েছে একদম। তাহলে তুমি দেখো মানে মানে কত কোন লেভেলে প্রভাবশালী। এইরকম একটা প্রভাবশালী কিন্তু যে কোনো যুক্তিবাদী মানুষ বলবে তাকে বাইরে রেখে সিবিআই কি করে তদন্ত করলো? আদতেও সিবিআই কি ন্যায় বিচার দিতে চাইছিল, নাকি কোনো রাজনৈতিক কারণে একটা সর্বোচ্চ পর্যায়কে ছেড়ে রেখে সিবিআই তদন্ত চালালো? এবং শেষ পর্যন্ত আমি তোমায় বলছি যে ছাত্রছাত্রীরা এখনো বসে আছে যারা ন্যায় বিচার চাইছে, আদতেও কি তারা ন্যায় বিচার পাবে? এবং যে গরিব মানুষেরা স্কুলে পড়ে, এই যে অযোগ্যরা টাকার বিনিময়ে ঢুকেছে, এরাই তো শিক্ষক হয়ে থাকবে, এরাই তো আমরা ক্যামেরা, তারা অঙ্ক করতে পারছে না, ইংরেজি বলতে পারছে না। অর্থাৎ তোমার আমার মানে থেকেও যারা গরিব, অর্থাৎ যারা রিক্সাওয়ালা, সাধারণ ঠেলাওয়ালা, যারা শ্রমজীবী মানুষ, যারা বাধ্য হয় সরকারি স্কুলে পড়াতে, তাদের সাথে কিন্তু বিশ্বাসঘাতকতা হলো। আমি বলছি যে দেখো এখানে সিপিএম, তৃণমূল, বিজেপি বাদ দিলে, সেটিং তত্ত্ব বাদ দিলেও যদি শেষ বিচারে যদি তুমি ন্যায় বিচারটা না দিতে পারো, শেষ বিচারে যদি অযোগ্যদেরকে তুমি ওখান থেকে সরাতে না পারো, শেষ বিচারে যদি যারা এই অর্গানাইজ ক্রাইমটা সংগঠিত করলো তাদেরকে যদি কাঠগড়ায় দাঁড় করাতে না পারো, তাহলে বলবো যে সিবিআই একটা ব্যর্থ তদন্ত করলো, শুধু নয় একটা পলিটিক্যালি মোটিভেটেড তদন্ত করলো, যেখানে কিছু পর্যন্ত তদন্ত করে মাথা পর্যন্ত এগোলো না। এখানে আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, বলছি স্যার বিজেপির সাথে তৃণমূলের সেটিং, কিন্তু আমি বলছি স্যার এই যে তৃণমূল একটা দল, সেই দলের সাথে ইন্ডি জোটকেও থাকতে হচ্ছে, কংগ্রেসকেও আপোষ করতে হচ্ছে, সিপিএম কেও আপোষ করতে হচ্ছে, সবাইকে আপোষ করতে হচ্ছে, এমনকি বিজেপি কেও আপোষ করতে হচ্ছে। স্যার কেউ তো এই তৃণমূলকে ছাড়তে পারছে না। আপনি একজনকে বলুন তারা তৃণমূলকে ছেড়ে দিয়েছে, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জায়গা রাখতে হচ্ছে, ডি রাজাকে পাশে সিট রাখতে হচ্ছে। আমি বলছি কেন স্যার এই তৃণমূলের মধ্যে কি এমন আছে, কোনো দল তো ছাড়তে পারছে না। বিজেপির সাথে এখন সেটিং বলছি, সিপিএম ও কি বলে দিতে পারবে দিল্লিতে গিয়ে সেটিং হয়ে যাচ্ছে, কংগ্রেস কি বলে দিতে পারবে আমরা তৃণমূলের সাথে নেই? আমি তোমার প্রশংসা করব রোজিনা, আমি যতই দিন যাচ্ছে আমি দেখছি তুমি শুধু ম্যাচিওর্ড হচ্ছে তা নয়। এই যে কোশ্চেনটা করলে এটা লাখ টাকার কোশ্চেন, যে যেখানেই হোক না কেন শেষ বিচারে তৃণমূল কিন্তু সব জায়গায় আছে। তৃণমূলকে তুমি আলোচনা করো, সমালোচনা করো, নিন্দা করো, কিন্তু তৃণমূলকে বাদ দিতে পারছো না। সেটা কংগ্রেসও বাদ দিতে পারছে না, সিপিএমও বাদ দিতে পারছে না জাতীয় স্তরে। আজকে বিজেপিও কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু মানে তৃণমূলের সাথে একটা সম্পর্ক রক্ষা করছে, এইটা কিন্তু বারবার আসছে অভিযোগটা। মানে শেষ বিচারে কিন্তু তৃণমূলকে আলোচনা, সমালোচনা, নিন্দা, ঘৃণা যাই করো না কেন, তৃণমূল কিন্তু তৃণমূলেই আছে এবং তৃণমূলের প্রাসঙ্গিকতা সব দলের কাছেই আছে। এটা এই এই কনটেক্সটেই আমি তোমায় বলছি যে তৃণমূল হলো সেই কৌশলবাদী রাজনৈতিক দল, যখন যেমন তখন তেমন রাজনীতি করতে পারে। আমি বলছি ভারতবর্ষের রাজনীতির দলের যখন চর্চা হবে তখন সবচেয়ে ফ্লেক্সিবল দল, যে যখন যেমন তখন তেমন, যেটাকে আমি অনেক সময় বহুচারিতা বলি। বহুচারিতা মানে যখন যেমন তখন তেমন, বহুরূপ, বহু অবস্থান। এই বহু অবস্থান অনেকটা মানে অ্যামিবিয়ার মতন অবস্থান নেয়, অ্যামিবিয়ার মতন যে কোনো শেপ নিতে পারে। ফলে কখনো নরেন্দ্র মোদীকে প্রয়োজন হলে নরেন্দ্র মোদীর কাছে চলে যাচ্ছে, কখনো আবার দেখি যে নরেন্দ্র মোদীর বিরোধিতা করে বা বিজেপির বিরোধিতা করে মুসলিম ভোটটাকে সংগঠিত করবার জন্য মানে কমরি দড়ি মোদীর পড়াতে পারে। আবার কখনো যদি প্রয়োজন হয়
তাহলে মানে ইয়েতে তোমার গিয়ে কংগ্রেসের সাথেও রাহুল গান্ধীর সাথেও বৈঠক করতে পারে। ফলে তৃণমূল হলো সেই দল যে যখন যেমন তখন তেমন রাজনীতি। ধরো দুর্নীতি সবচেয়ে বেশি তৃণমূলের নিমজ্জিত। আজকেও তুমি যদি দেখো নদিয়াতে মহুয়া মৈত্র যিনি সাংসদ মানে ইয়েতে কৃষ্ণনগরের, তিনি সরাসরি মানিক ভট্টাচার্যের দিকে ইঙ্গিত করে বলছেন যে মানে এরা হলো মানে রীতিমতন মানে দুর্নীতির মানে পাহাড় প্রমাণ দুর্নীতি, এবং এদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হয়ে গেছে, এদের চার্জশিট হয়ে গেছে, এরা কেন এখন আসছে, এরা রঘু ডাকাত বলছেন, রঘু ডাকাত। কিন্তু আবার এই তৃণমূলই মানে তৃণমূলই কিন্তু তৃণমূলকে ডাকাত বলছে। আবার যখন এটা সংবাদ মাধ্যম যখন তৃণমূলকে বলছে যে ভাই তোমার শাসনকালে দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে, তখন কুণাল ঘোষ থেকে শুরু করে বিভিন্ন লোকরা বলছে আপনারা কুৎসা করবেন না, আপনারা নিন্দা করবেন না, আপনারা অপপ্রচার করবেন না। আরে ভাই, অপপ্রচার কুৎসা নিন্দা আপনার সাংসদরা করছে। যে সাংসদ করছে মহুয়া মৈত্র, সেই সাংসদ একজনের থেকে জোর করে অফিস নিয়েছে, সেখানে ভাড়া তিনি বসে রয়েছে, তার ভাড়া দিচ্ছে না, তাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি বলছি স্যার, যে দুর্নীতি করছে সে আবার দুর্নীতির কথা বলছে। আমি বলছি স্যার, এই যে মহুয়া মৈত্র আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, নিজেই দুর্নীতি করছে। এটা অভিযোগ আছে, আমি বলবো যে হ্যাঁ অভিযোগ আছে, মানে একইভাবে অভিযোগ আছে যে সংসদের ভেতরে প্রশ্ন করাকে নিয়ে সেটাই সিবিআই তদন্ত চলছে। ফলে দেখো মানে দুর্নীতি যখন হবে না, সেটা একটা প্রাতিষ্ঠানিক রূপ হয়ে গেছে। গত 14 বছরে তৃণমূল কংগ্রেস রাজ্যের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে, নিজেরাও অনুভব করছে, নিজেরাও দুর্নীতির শিকার হচ্ছে, নিজেরাও দুর্নীতির বেড়াজালে আবদ্ধ হচ্ছে, কিন্তু নিজেরা একে অপরকে কাদা চোরাচুরি করছে, তুই দুর্নীতি করছে, তুই বেশি টাকা করেছিস, ও বলছে ও বেশি টাকা করেছে, কিন্তু কম্পিটিশন চলছে, কোটি কোটি টাকার কম্পিটিশন চলছে। কিন্তু যখন সংবাদ মাধ্যম তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিগুলো তুলছে, তখন তাদেরকে ফেস করতে হচ্ছে কুৎসা করবেন না, রটনা করবেন না, মিথ্যাচার করবেন না, কাউকে কাউকে হুমকি দিয়ে এফআইআর করা হচ্ছে তাদের বিরুদ্ধে যে কেন তুমি মুখ খুলেছো, সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধে নেমে যাচ্ছে। ফলে সব মিলে আমি তোমায় বলছি, তোমার সাথে আমি 100% একমত। মানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনা আছে, আলোচনা আছে, নিন্দা আছে, কিন্তু দিনের শেষে তৃণমূলের মধ্যেই আছে। না দলটা রেকটিফাই হয়, না কোনো সংশোধন হয়, না মানুষ তাকে রিজেক্ট করছে। মানে এখনো মানে যা গ্রামগঞ্জ সর্বত্র তার যে প্রভাব, দুর্নীতি কোনোটাই মানুষকে গ্রাস করছে না, মানুষকে প্রভাবিত করছে না। সেই শেষ পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের মাধ্যমেই আবারও জনমত নিজের পক্ষে নেওয়ার কথা তারা ভাবছেন 2026-এ। ফলে এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যে কি এমন জাদু তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে যে সব রাজনৈতিক দলই তাকে চায়, সমালোচনা করে, আলোচনা করে, কিন্তু দিনের শেষে কংগ্রেসও তৃণমূলকে চায়, বিজেপিরও কোনো না কোনো ভাবে তৃণমূলকে দরকার, সিপিএম এরও দরকার মানে বিজেপিকে হাঁটানোর জন্য। ফলে দিনের শেষে মানে তৃণমূলের বিরুদ্ধে আলোচনা, সমালোচনা, নিন্দা যতই হোক না কেন, তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূলেই আছে। এটাই কিন্তু রহস্য। এবং এই রহস্য ভেদে একটাই মানে বলবো যে চাবিকাঠি আছে, যে তৃণমূলকে যদি তুমি বুঝতে চাও রাজনৈতিক দল হিসাবে, তাহলে আমি বলবো এত ফ্লেক্সিবল পলিটিক্যাল পার্টি, যখন যেমন তখন তেমন নীতি বা নীতিহীনতা থাকার ফলে তৃণমূল কংগ্রেস কার্যত বলা যায় যে একটা মানে কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি যেমন, কর্পোরেট কোম্পানি যেমন বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটে ঢোকে, ঠিক তেমনি ভাবে তৃণমূল কংগ্রেসও একটা কর্পোরেট কোম্পানির মতন স্ট্র্যাটেজি সময় সময় চেঞ্জ হয়, মার্কেটের ডিমান্ড অনুসারে তারা সাপ্লাই দেয়।